বিএনপি সরকার দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। ষড়যন্ত্রকারী এবং বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড ও ধর্মগুরুদের ভাতা বিতরণ উদ্বোধন করে তিনি বলেন, ফ্যাসিস্টদের মতো মিথ্যা আশ্বাস নয়, জনগণকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য। দর্শক, বিষয়টি নিয়ে আমরা আলাপ করব। আমাদের সাথে সরকারের এই ৬ মাসের কর্মসূচি এবং জনগণের যে প্রত্যাশা, সেটি নিয়ে কথা বলবার জন্য আছেন স্টুডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। অনেক ধন্যবাদ আমানুল্লাহ যুক্ত হয়েছেন এবং স্বাগত জানাই আপনাকে সংবাদ যুগে। প্রথমে যদি আমি বলি, সেটি হচ্ছে যদিও ১৮০ দিন এখনো সরকারের হয়নি, আরও একটা দিন বাকি আছে, তারপরেও যদি মূল্যায়নের জায়গাটি একটু প্রথমে ছোট করে জানতেই চাই, সেই হিসেব করে মূল্যায়নে কোন বিষয়টিকে সবার আগে আপনি প্রাধান্য দেবেন? প্রথম কথা হলো যে সরকারের ১৮০ দিন সময়টা খুব বেশি একটা বড় সময় না। আপনার যেভাবে ইনস্টিটিউশনগুলো আপনার ধ্বংস হয়েছে, সেগুলোর জন্য আপনার অনেক সময় দরকার এখানে। এটা আমি প্রথমে বলে নিচ্ছি। যেহেতু রাষ্ট্রের একটা বড় প্রতিষ্ঠান চালাচ্ছি আমরা দেখছি আর কি যে আমাদের কি পরিমাণ পরিশ্রম হচ্ছে সেটাকে ঠিক করতে গিয়ে। তারপরে যদি ১৮০ দিনের কথা যদি বলেন, তাহলে আপনি দেখবেন যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো একটা মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরে আসছে, মূল্যস্ফীতি কিন্তু কমে আসছে, এবং ফাইন্যান্সিয়াল মার্কেটে যে এক ধরনের ইনস্টেবিলিটি ছিল, এক ধরনের হতাশা ছিল, সে আস্তে আস্তে কিন্তু কেটে যাচ্ছে। মানুষের টাকা ব্যাংকে জমা দেওয়ার পরিমাণ বাড়ছে, যে রিপোর্টগুলো আসছে গত কয়েকদিনে সেগুলো দেখা যাচ্ছে। তাহলে ব্যাংকিং ব্যবস্থার উপরে মানুষের ট্রাস্টটা আস্তে আস্তে ডেভেলপ করছে। শেয়ার মার্কেটের দিকে আপনি দেখেন, শেয়ার মার্কেটে কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে আপনার যাচ্ছে, এটা একটা আপনাকে। এবং রেমিটেন্সের যে ধারাটা দেখা যাচ্ছে, সেই রেমিটেন্সের ধারাটা যদিও গার্মেন্টসের আপনার কোনো কোনো জায়গাতে ইউরোপে কিছু একটা সামান্য একটু কমে যাচ্ছে, কিন্তু আপনার রেমিটেন্সের ধারাটা কিন্তু আপনার চমৎকার একটা ধারা। সো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের এই জায়গাগুলোতে সরকারের এই সাফল্যগুলো আপনার দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো যদি বলেন যে সারা দেশে প্রায় 30-40-50 হাজার এডুকেশনাল ইনস্টিটিউশন, আমাদের নিজেদেরই প্রায় 2,500 শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের স্টেবিলিটি আপনার আসছে। যেমন প্রিন্সিপাল কে হবেন, প্রিন্সিপালকে ওঠানো নামানো, শিক্ষকদের ভিতরে দলাদলি কুন্দল, এগুলো কিন্তু কমে আসছে। এটা একটা বড় বিষয়। ছেলে মেয়েদেরকে ক্লাসরুমে ফিরিয়ে আনা, পরীক্ষাগুলো নেওয়া, পাবলিক পরীক্ষাগুলো নেওয়া, SSC HSC, ছোটোখাটো সমস্যা তো থাকবেই, ছিল, আছে, থাকবে, কিন্তু এগুলাকে সরকারের সদিচ্ছার পরিমাণটা আপনি দেখবেন যে পাশের হার হয়তো কম আসছে, এটাই হয়তো সঠিক পাশের হার। বিভিন্ন ধরনের অ্যানালিসিস চলছে, গবেষণা চলছে এই জায়গাগুলোতে, এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে। হায়ার এডুকেশন যেগুলো আছে বিশ্ববিদ্যালয়গুলোতে আগে যেরকমভাবে আপনার এক ধরনের রিপ্রেসিভ কালচার যেটা দেখতে পাওয়া যেত, সেটা কিন্তু কমে আসছে। যে আপনার বিভিন্ন ধরনের যে আপনার গেস্ট রুম কালচার, এই কালচার, ওই কালচার ইত্যাদি ইত্যাদি কিন্তু ইদানিং আমরা শুনতে পাচ্ছি না। টুকটাক কিছু তো থাকবেই, কিন্তু ধরেন আপনার এটা সোশ্যাল সেফটি নেটে, যেটা সরকারের একটা বড় প্রোগ্রাম, সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম, যে সামাজিক সুরক্ষা, এখানে প্রায় 129-30টা প্রোগ্রাম কিন্তু চলছিল, লক্ষ লক্ষ কোটি টাকা এখানে দেওয়া হচ্ছে। তার ভিতরে একটা সমন্বয় করে সরকার কে 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 যে কি দিচ্ছে, কোথায় দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এর কোনো কি ছিল না। সরকারের এইবার প্রথমবারের মতো দেখা যাচ্ছে যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের ভিতরে ওয়েলফেয়ার স্টেটকে সামনে রেখে, একটা ওয়েলফেয়ার স্টেটের মিশন ভিশনকে সামনে রেখে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী অনেকদিন ইউরোপে ছিলেন, ইংল্যান্ডে ছিলেন, উনি দেখে আসছেন যে ওয়েলফেয়ার স্টেটের ধরনটা কেমন হতে পারে, এবং সেটা নিয়ে উনি প্রায় 2011-12 সাল থেকে কাজ করছেন, 15 বছর ধরে কাজ করছেন। আমাদের মাহাদি আমিনের সাথে অনেক দিন থেকে উনি এইগুলো নিয়ে কাজ করছেন, এবং আমাদেরও এক্সপিরিয়েন্স আছে ওনার সাথে কাজ করার। সেই জায়গাটা থেকে ওয়েলফেয়ার স্টেটের হিসাবটা সামনে রেখে, যে উইমেন এম্পাওয়ারমেন্টটা কেমন হবে, উইমেন এম্পাওয়ারমেন্টের ধরনটা কেমন হবে, ডিসিশন মেকিং কেমন হবে, মহিলাদের যদি ডিসিশন মেকিং ক্যাপাসিটি যদি ডেভেলপ না করা যায় ফ্যামিলির ভিতরে, সে যদি ডিসিশনটা না নিতে পারে, তার মেয়েকে SSC পরীক্ষা পর্যন্ত পরীক্ষা দেওয়া হবে কি না, কখন বিয়ে দিবে, সে কোন ধরনের ডিসিশন নেবে, তার মোবিলিটি যদি না বাড়ে, এই সমস্ত কিছু পিছনে কিন্তু তার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স কিন্তু একটা বড় জিনিস। ফাইন্যান্সিয়াল কন্ট্রোলটা যদি তার ভিতরে আসে, তাহলে কিন্তু সে আস্তে আস্তে ওই ডিসিশনগুলা, যে ডিসিশনগুলোর জন্য আমরা গত 54 বছর চেষ্টা করছি এই সমাজকে পরিবর্তন করার, সেই জায়গাটাতে ওনারা যে কাজ করছেন, ফ্যামিলি কার্ড, এই কার্ডেতে, এবং একটা ইন্টিগ্রেটেড কার্ড, সেটাতে আপনার ভালো সারা পড়েছে, এবং সেটা নিয়ে ওরা বেশ ভালো আগাচ্ছে কাজ। এবং সেটা ছোট ছোট পাইলট প্রকল্প যেগুলো হয়েছে, সেগুলো সাকসেস রেটও অনেক বেশি। ইনক্লুশন নিয়ে হয়তো একটু কথা থাকতে পারে, ঝামেলা থাকতে পারে, ধনী গরিবের
পার্থক্য করার ডেটাবেজের ভিতরে হয়তো একটু সমস্যা থাকতে পারে, কিন্তু সরকার যেভাবে আগাচ্ছে এটা একটা রাইট ওয়ে। পলিটিক্যাল ইনস্টিটিউশনের কথা যদি বলেন তাহলে আপনি দেখবেন যে এক ধরনের স্টেবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশনে। সেখানে সরকার এবং দল এই দুটাকে একদম এক হয়ে যাওয়ার থেকে কিভাবে সেভ করা যায় সেই পথে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী হাঁটছেন। কিন্তু তার এখানে মানে তো সরকার বিরোধী দল সরকারের তো জায়গাতে বারবার বলে যে না বর্তমান সরকারও দলীয়করণ করছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো। ধরেন আপনি সরকার তো সরকার চালাচ্ছে, সে তো তার নিজস্ব লোকজনদেরই ট্রাস্ট করবে। আমেরিকা তো তাই করে, ইংল্যান্ডও তাই করে, যখন সরকার আসে তার নিজস্ব লোকজন দিয়ে সে প্রতিষ্ঠানগুলো চালাবে। সে তো যাকে ট্রাস্ট করে না তাকে দিয়ে তো সে এত বড় প্রতিষ্ঠান চালাবে না। দেখতে হবে যাকে দেওয়া হচ্ছে তিনি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে পলিটিক্যালি বায়াসড হন কিনা, যাকে দেওয়া হচ্ছে তিনি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কাউকে ইনজাস্টিস করেন কিনা, সেই জায়গাটাকে আমাকে দেখতে হবে। আমি তো একটা অন্য একজন লোককে আমি এখানে এনে দিব না যেটা আমাকে বিপদে ফেলতে পারে, সেটা বলেছে। এবং বিরোধী দলও কিন্তু এই জায়গাটাতে সরকারকে সহযোগিতা করছে না যে তা না, সহযোগিতা করছে। বিরোধী দলের তো কিছু কথাবার্তা বলতেই হয়, কিছু শেয়ার থাকতে হয়, সেটার জন্য সরকার এবং দলকে যে আলাদা করার যে একটা প্রক্রিয়া, এটা গত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে। এবং এটা যদি এই প্রক্রিয়াটা যদি শেষ হয় যে সরকার এবং দল আলাদা, তাহলে এই বড় বড় লিডারদেরকে দলের দায়িত্ব দেওয়া, তৃণমূলের দায়িত্ব দেওয়া ইত্যাদি ইত্যাদি, এবং যারা আসলেই ডেডিকেটেড গত 17-18 বছর একদম সারাক্ষণ দলের জন্য পরিশ্রম করেছেন তাদেরকে ভালো ভালো দলীয় পজিশনে আনা, সেটার লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। সো এই জায়গাটাতে একটা সাকসেস দেখা যাচ্ছে। ল অ্যান্ড অর্ডারের কথা যদি বলেন তাহলে কিন্তু ল অ্যান্ড অর্ডারে আমাকে যদি জিজ্ঞাসা করেন এই ভালো পরিবেশ বিরাজ করছে। আপনি কেন বললাম, এই গত 6 মাসে একটা গুমের ঘটনা ঘটে নাই, একটাও না। যদি প্রমাণ থাকে তাহলে বলেন, আপনি তো সাংবাদিক মানুষ। আয়নাগর নাই, আয়নাগর চলে গেছে। বিশ্ববিদ্যালয়গুলোকে পিটানো ছেলে মেয়েদেরকে কোনো দলীয় ব্যানার নিয়ে সেটা একদম অর্গানাইজড হয়ে ঘোষণা। মবকে নিয়ন্ত্রণ করা গেছে। মব নিয়ন্ত্রিত, মব তো যে মব আমরা দেখেছি সেই মব তো আপনার সেই মবের তো এখন কিছুই নাই। সব থেকে বড় মবের শিকার যারা বাংলাদেশে হয়েছে এর ভিতরে তো আমিও একজন। মানে আমার উপরে তো বহুবার মবের এই যে কি হয়েছে যে মানে অটো পাস চাই, এটা চাই, ওইটা চাই, চেম্বার বন্ধ করে দিছে, রাস্তা বন্ধ করে দিছে, হাইওয়ে বন্ধ করে দিছে, এগুলো তো কিচ্ছু নাই এখন আপনার। তারপরও ধরেন মানুষের আন্দোলন তো থাকবে, আন্দোলন করবে, আন্দোলনের কথা বলবে। মানুষ এই জিনিসটা বুঝতে পেরেছে যে ওই কাজ আর করলে চলবে না, যে আমি গিয়ে প্রথম আলোতে আগুন লাগিয়ে দিব, আমি গিয়ে ডেইলি স্টারে আগুন লাগিয়ে দিব, আমি গিয়ে আপনার এই যে রাস্তাঘাট সম্পূর্ণ একদম বন্ধ করে দিয়ে একদম টোটাল প্যারালাইজ করে দিব, অমুকের বাড়ি ভেঙে ফেল, এইগুলো কিন্তু এখন আপনি থাকলে বলেন এরকম একটা মবের ঘটনা দেখছেন যে যেটা একদম পুরা শহর প্যারালাইজ করে দিচ্ছে, অথবা আপনার ধরেন একটা বড় ঘটনা ঘটিয়ে দিচ্ছে। সেটা যারা মব করছিল তাদের ভিতরে একটা মেসেজ গিয়েছে যে এটা করে আর পার পাওয়া যাবে না। সো এই জায়গাগুলোতে ল অ্যান্ড অর্ডারে এবং সরকারের আরেকটা বড় সাফল্যের দিক আমি যেটা দেখি যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে সরকারের একটা বড় ইনভেস্টমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। মানে সরকার বহুদিন পরে 54 বছর পরে সরকার বুঝতে পেরেছে যে আমাকে যদি বাংলাদেশে ডেভেলপমেন্ট করতে হয় তাহলে আমাকে হিউম্যান রিসোর্সে ডেভেলপমেন্ট করতে হবে। ওই বড় বড় বিল্ডিং বানিয়ে আজকে যেটা প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে বললেন, বড় বড় রাস্তা বানিয়ে বড় বড়, ওগুলো দরকার আমাদের, কিন্তু সবের আগে দরকার এই যে আমাদের 5-6 কোটি বাচ্চা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, এই যে গ্রাজুয়েটগুলো প্রডিউস করছি আমরা, যেমন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 7-8 লক্ষ গ্রাজুয়েট প্রডিউস করি প্রতি বছর। তারা কোথায় যাচ্ছে? ইন্ডাস্ট্রি একাডেমির লিঙ্কেজটা কোথায়? এবং তাকে যদি আমি স্কিল বেসড এডুকেশন না দিই তাহলে এই সার্টিফিকেটটা দিয়ে সে কী করবে? এবং দেখবেন আপনি এই জায়গাগুলোতে সরকারের যে স্কিলড বাংলাদেশ, এই যে সবার আগে বাংলাদেশ কিন্তু স্কিলড বাংলাদেশ, এই জায়গাটাতে যে আমি নতুন কর্মসংস্থান কি হচ্ছে? নতুন কর্মসংস্থান এত সহজ না, নতুন কর্মসংস্থান আস্তে আস্তে হবে। নতুন কর্মসংস্থানের জন্য যে সমস্ত উদ্যোগগুলো নেওয়া দরকার সেই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। এবং আপনি দেখবেন যে এই এখন যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে 1-2 বছরের ভিতরে আপনি নতুন কর্মসংস্থানগুলো আপনি দেখতে পাবেন। নতুন কর্মসংস্থান যেখানে বন্ধ হয়ে গিয়েছিল সেই দরজাগুলো কিন্তু খুলছে। বিসিএস এ একটা পর একটা পরীক্ষা নেওয়া হচ্ছে। বেসরকারিভাবে যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ ছিল সেগুলোকে বলা হচ্ছে যে চালু করার জন্য। এবং আপনার নতুন কর্মসংস্থানের জন্য যে নির্বাচনী ইশতেহার ওনাদের, সেই নির্বাচনী ইশতেহারের যে ধারাগুলো আছে সেই ধারাগুলো যদি আপনি পড়েন তাহলে দেখতে পারবেন 12 মাস থেকে 18 মাস 24 মাস সময় লাগবে আপনার সেটার একটা স্টেজে গিয়ে পৌঁছাতে। কর্মসংস্থান তো বললে ইচ্ছা করলেই কর্মসংস্থান তৈরি করা যায় না। আমাদের প্রাইভেট সেক্টরে কত যায়,
পাবলিক সেক্টরে কত যায়, প্রতি বছর কত গ্র্যাজুয়েট বের হয় দেশে, এগুলো তো সব আমাদের জানা। কি পরিমাণ লোক আমাদের এখানে বছরে জন্মগ্রহণ করছে, কি পরিমাণ লোক এসএসসি এইচএসসি পরীক্ষা দিচ্ছে, মাস্টার্স অনার্স পাস করছে এবং গ্র্যাজুয়েশন করছে, সেটা আমরা জানি। অথবা মাদ্রাসা থেকে পড়াশোনা করছে, সেটা আমরা জানি। সেই জায়গাটাতে একটা ওয়েল প্ল্যান ডিসিশনের দিকে যাচ্ছে সরকার, এবং এটার পিছনে প্রধান কারণ হলো যে আপনি যদি স্কিল বাংলাদেশ করেন, যেমন একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে আগাচ্ছে সরকার, আমরা নিজেরাও আগাচ্ছি। আমাদের সবগুলো কলেজে আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাব খুলে দিচ্ছি, যে ম্যান্ডারিনটা আমরা তাদেরকে শেখানো যায় কিনা, থার্ড ল্যাঙ্গুয়েজটা শেখানো যায় না কিনা, ইংরেজিটাকে ম্যান্ডেটরি করে দিয়েছি। তার মানে হলো যে আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজ যদি খুব ভালো করে কেউ জানে, তাহলে তার যে স্কিল লেভেলটা, সেই লেভেলটা কিন্তু একটু উপরের দিকে যায়। আইসিটিটা আমরা ম্যান্ডেটরি করে দিয়েছি। আইসিটিটার যে স্কিলটা আছে, এন্টারপ্রেনিউর স্কিল আছে সেখানের ভিতরে, সেখানে ফ্রিল্যান্সিং আছে। একটা বাচ্চা যদি ফ্রিল্যান্সিং শিখে, তা আমাদের এখানে 7 লক্ষ বাচ্চা যদি প্রতি বছর বের হয় পাশ করে, সেখানে 50,000 বাচ্চা যদি ফ্রিল্যান্সিংয়ে একটু এক্সপার্ট হয়ে বের, এমনভাবে ডিজাইন করা হয়েছে আমাদের কারিকুলাম এবং সিলেবাসটা। আমরা ইউনিসেফের সহযোগিতা একটা A2I NSDA এবং এখানে যদি শহর ভিত্তিক নাকি আসলে না, সারা গ্রাম দেশে বা 500 জেলা উপজেলা, 500 উপজেলা। আমাদের রাজশাহী থেকে আমাদের ছেলেমেয়েরা আমাদের সাথে জয়েন করছে, যশোর থেকে জয়েন করছে, সিলেট থেকে, চিটাগাং থেকে, সব জায়গাতে, প্রত্যন্ত অঞ্চল থেকে, উপজেলা থেকে আমাদের এখানে আসছে। একটা মেয়ে যদি চায় যে সে ফ্রিল্যান্সিং করবে, তাহলে তাকে যা যা সুযোগ সুবিধা দেয়া যায় এই ছাত্র জীবনের ভিতরেই, সে কোর্স শেষ করার আগে যদি সে ফ্রিল্যান্সিংয়ে আস্তে আস্তে কাজ শুরু করতে চায়, একদম A to Z অফ ফ্রিল্যান্সিং তাকে এখানে দেখানো হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশনগুলো কীভাবে করবে সেগুলো তাদেরকে শেখানো হচ্ছে। সো এইভাবে আস্তে আস্তে এবং এই কথাটাই আমি বারবার বলি, আপনাদের চ্যানেলেও বলেছি, আর আগেও বলেছি, যে 90-এর দশকে আপনার ইউএনডিপিতে জাতিসংঘে প্রফেসর ওয়াহিদুল হক বলছিলেন যে একটা দেশে যদি আপনার ডেভেলপমেন্ট করতে হয়, পোস্ট কলোনিয়াল সমাজ ব্যবস্থা, আমাদের মতো দেশগুলো যেগুলো রিসোর্স পোর সেটিং, সেখানে সম্পদের অভাব আছে, সেখানে যদি আপনাকে উন্নত করতে হয়, তাহলে আপনাকে হিউম্যান রিসোর্সে ডেভেলপ করতে হবে। এবং আপনি যদি $1 ইনভেস্ট করেন হিউম্যান রিসোর্সে, এটা 2 জেনারেশন পরে $300 রূপান্তরিত হয়, 300 গুণ ফিরে আসে। এবং সেই কাজটাই কিন্তু জাপান করেছে, সেই কাজটাই কিন্তু চায়না করেছে, এখন করছে। সেই জায়গায় আমরা এই যে আপনি চায়নার কথাও বলছিলেন, যে এবং জাপানের সাথেও আমাদের যেহেতু বাণিজ্যিক বিষয়গুলো আছে, এবং এখন পর্যন্ত আমরা জানি যে চায়না এবং মালয়েশিয়া থেকে শুরু করে বেশ কিছু দেশে আমাদের বৃষ্টির উপর হচ্ছে নানা ধরনের এরকম বাণিজ্যিক বা সমঝোতা চুক্তি হয়েছে। সেই জায়গায় আমরা এই যে স্কিল আপনি বলছেন যে মানব সম্পদকে তৈরি করা এবং তাদেরকে সেখানে নিয়ে যাওয়া এবং নতুন কাজের জায়গার ক্ষেত্রে বাংলাদেশকে সামনে এগিয়ে আসা, সেখানে আমরা তো আসলে বেশিরভাগ জায়গায় দেখি যে শ্রমিক হিসেবেই আসলে যায় বিভিন্ন দেশে আমাদের, কিন্তু আমাদের দেশে যে মেধাগুলো রয়েছে বিভিন্ন সেক্টরে, সেগুলোকে টার্গেট করে কি ধরনের পরিকল্পনা আসলে নেওয়া উচিত? আমাদের দেশে অন এন এভারেজে গড়ে প্রতি বছর 22 থেকে 25 লক্ষ বাচ্চা জন্মগ্রহণ করে। এসএসসি পরীক্ষা দেয় 16-17 লাখ, কিছু মারা যায় এসএসসি পরীক্ষা দেয়, এবং এইচএসসিতে আসার পরে সেটা কমে যায়, অনেক কমে যায়, 10-11 লাখে চলে আসে। বিশ্ববিদ্যালয়ে আসে আপনার 8 লাখ, 8.5 লাখের মতো আপনার উচ্চশিক্ষাতে আসে। আমরা একটা ভালো করে হিসাব করে দেখেছি, যারা বিশ্ববিদ্যালয় লেভেলে পড়াশোনা করে অথবা গ্র্যাজুয়েশন করে আমাদের অধীনে, অথবা যারা ড্রপ আউট হয়ে যায়, মিডল ইস্টে যায়, মিডল ইস্টে করে 3.5 থেকে 4 লক্ষ মানুষ মিডল ইস্টে যায় প্রতি বছর গালফ স্টেটগুলোতে। তাদেরকে শুধুমাত্র অ্যারাবিক যদি শিখিয়ে দেওয়া যায়, শুধু আরবিটা শিখিয়ে দেওয়া যায়, তাহলে তারা যে $10 থেকে $12 বিলিয়ন আমাদের এখানে পাঠায় ইয়ারলি, $10 থেকে $12 বিলিয়ন, সেটা অনেক ডাবল হতে পারে। কারণ 30,000 টাকা বেতনে একজন বাংলাদেশি শ্রমিক সেখানে কাজ করে, সেটা যখনই আপনার ভারতে যায় সেটা হয়ে যায় 80,000 টাকা, যখন সেটা পাকিস্তানে যায় সেটা হয়ে যায় 60,000 টাকা, যখন সেটা শ্রীলঙ্কাতে যায় সেটা হয়ে যায় 1 লক্ষ টাকা সর্বনিম্ন বেতনে এখানে। কারণটা হলো ওদের দেশগুলোতে এমনভাবে সিস্টেমটা করা আছে যে ওরা একটা থার্ড ল্যাঙ্গুয়েজ তারা জানে, তারা শিখিয়ে দেওয়া হয়, একটা ট্রেড কোর্স আছে, সেই ট্রেড কোর্সটা তাদেরকে। আমরা এখন সেই দিকে হাঁটছি যে আমরা যারা গালফ স্টেটগুলোতে যাবে তাদেরকে আমরা অ্যারাবিক কীভাবে শেখাতে পারি। শুধু বয়সকে উপরে ডিপেন্ড করলে, শুধু মন্ত্রণালয়ের উপরে ডিপেন্ড করলে হবে না, তাদের ক্যাপাসিটি খুব কম, এই 5-7 হাজার 10 হাজার তারা তৈরি করতে পারে, শিক্ষা দিতে পারে। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে নেটওয়ার্ক 500টা উপজেলায়, আমরা যদি পরিকল্পিতভাবে আগাই, এবং আমাদের সেই প্রোগ্রাম চলছে, এবং আমাদের ন্যাশনাল লেভেলে কমিটি সেখানে কাজ করছে, এক্সপার্টরা সেখানে কাজ করছে, আমরা যদি আগাই, আমরা কয়েক লক্ষ মানুষকে
আপনার এই যে আরবি শিখিয়ে আপনার এই যে মিডল ইস্টে আমরা পাঠাতে পারি। আমাদের দেশে যেহেতু কর্মসংস্থানের পরিমাণ কম, বিদেশি লোক যেহেতু যাবে, তারপরে ধরেন যারা জাপানে যাবে, কোরিয়াতে যাবে, তাদেরকে যদি আমরা ম্যান্ডারিনটা শেখাতে পারি, চায়নাতে যাবে, শুধুমাত্র ম্যান্ডারিনটা যদি শেখানো যায়, তাহলে যে বাচ্চাটা বিদেশে যাচ্ছে পৃথিবীর যে কোনো দেশে গিয়ে যদি সে চাইনিজ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, কমিউনিকেটিভ চাইনিজ ল্যাঙ্গুয়েজে যদি কথা বলতে পারে, তার জন্য একটা জব রেডি। এটা আমাদের একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। এই জায়গাগুলোতে আমাদের আগেই কাজ করা দরকার ছিল, সেই কাজগুলো আমরা, যেমন একটা উদাহরণ হিসেবে বলি, আমাদের এটা বলি শেষ করছি এখানে। আমি কিছুদিন আগে দুবাইতে গিয়েছিলাম, সেখানে আমাদের কাছে দুবাইতে তারা বলল শুধু দুবাই, শারজা এবং আবুধাবি, 3টা সিটিতে তাদের ইয়ারলি যে হসপিটালিটি ম্যানেজমেন্টের যে দরকার 25,000, এই 50,000-এর উপরে দরকার। আমাদের কাছে বলছে যে 25,000 দিতে পারবে কিনা, তোমরা কি 25,000 হসপিটালিটি ম্যানেজমেন্ট গ্রাজুয়েট দিতে পারবে কিনা। অর্থাৎ চাহিদা আমাদের আছে বাইরে। আমরা বছরে তৈরি করি 400 থেকে 450 জাতীয় বিশ্ববিদ্যালয়। তার মানে আমার 7 লক্ষ গ্রাজুয়েটের ভিতরে 400-500 লোক মাত্র হসপিটালিটি ম্যানেজমেন্ট। তাহলে আমাকে কি পড়ানো দরকার? আমাকে পড়ানো দরকার হসপিটালিটি ম্যানেজমেন্ট। আমি যদি 25,000 50,000 হসপিটালিটি ম্যানেজমেন্টে গ্রাজুয়েট তৈরি করতে পারি, এই 50,000 হসপিটালিটি ম্যানেজমেন্ট গ্রাজুয়েট দেশের ভিতরে এবং দেশের বাইরে চাকরি পাবে। এই জায়গাটাতে আমরা হাত দিচ্ছি, সরকারও হাত দিচ্ছে, শুধু আমরা না, অন্যান্য যে সেক্টরগুলো আছে, মাদ্রাসা এডুকেশনের যে সেক্টরগুলো আছে, সেকেন্ডারি এডুকেশনের মাউসি মন্ত্রণালয় যারা আছে, সব জায়গাতেই এই টেকনিক্যাল এডুকেশনের দিকে যাত্রা শুরু। শেষ প্রশ্ন একটু করতে চাই, এই যে 180 দিন সরকারের মূল্যায়নের যে ভিত্তিটি হয়তো তৈরি হলো, সামনে আগামী যে 5 বছর সরকার তার যে মন্ত্রণালয় থেকে শুরু করে দেশ চালাবে, সেখানে কোন বিষয়টাকে আসলে সামনে রাখলে পরে বা সবার আগে বাস্তবায়ন করলে পরে আপনার কাছে মনে হয় যে সামনে মানুষের ভিতরে যে অনাস্থা, এক ধরনের বিরূপ যে মানসিকতা ছিল, সেটি আসলে কিছুটা হলেও দূর হবে? এখানে একটা স্বাধীনতার পরে এখানে একটা কালচারাল রেভলিউশন হওয়ার দরকার ছিল। সেই কালচারাল রেভলিউশনটা হয় নাই, সাংস্কৃতিক বিপ্লবটা হয় নাই, এখানে রেনেসা হয় নাই পূর্ববঙ্গে। ও পশ্চিমবঙ্গে কিছুটা হইলেও হয়েছে। এই যে একটা মিস হয়ে গেছে আমাদের, যে আমরা একটা ট্রেন মিস করেছি, সেই জায়গাটাতে আমাদেরকে সুনির্দিষ্টভাবে কাজ করতে হবে। যেমন লার্নিং উইথ হ্যাপিনেস প্রোগ্রাম, আমাদেরকে বিতর্ক, কালচারাল প্রোগ্রাম, আমাদেরকে এই যে স্পোর্টস প্রোগ্রাম, এই সমস্ত জায়গাগুলোতে বেশি পরিমাণে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এটা একটা জিনিস, মানুষ দেখবে যে তারা কোন ধরনের কাজ করছে। এমপ্লয়মেন্ট জেনারেশনটা মানুষ দেখবে, তাকিয়ে থাকবে যে এমপ্লয়মেন্ট জেনারেশনটা ঠিকমতো হচ্ছে কিনা, এবং এমপ্লয়মেন্ট জেনারেশন সরকার যেভাবে বলছে সেভাবে এমপ্লয়মেন্ট জেনারেশনটা ঠিকমতো পাচ্ছে কিনা। এডুকেশনে একটা গুণগত শিক্ষা এবং গুণগত মৌলিক পরিবর্তন আনার কথা, সেই গুণগত পরিবর্তন এবং মৌলিক পরিবর্তনটা আসছে কিনা সেটা একটু দেখার চেষ্টা করবে। স্বাস্থ্য খাতে মানুষের চাহিদা খুব বেশি না। স্বাস্থ্য খাতে মানুষ দেখতে চায় যে মিনিমাম হেলথ ফেসিলিটিসটা সে গিয়ে পাচ্ছে কিনা, যে যে ক্লিনিকগুলো আছে সেই ক্লিনিকগুলো গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে, সেগুলোতে ডাক্তার আছেন কিনা, সেই জায়গাটা জনগণ দেখতে চায়। আর একটা জিনিস দেখতে চায় যে অন্যরা যা করেছে আমি সেটা করছি কিনা, মানে অন্যের উপরে দোষ না চাপিয়ে সে এই কাজটা করেছে, আমাকে এই কাজটা করতে হবে, তাকে কাউন্টার দিতে গিয়ে আমাকে, মানে আমি সহনশীল কিনা, আমি কি সহনশীল কিনা, সেটা কিন্তু মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে। তো এখন পর্যন্ত সুখের কথা যে সরকারের যে পদক্ষেপগুলো হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, কথাবার্তা, আলাপ আলোচনা, এগুলো ওনার বাবার ভিতরেও ছিল, ওনার মায়ের ভিতরেও ছিল। অযথা সমালোচনা না করা, মানুষের কুৎসা রটনা না করা, আজে বাজে কথাবার্তা না বলা, নিজেরা কাজ করা, যতটুকু কাজ করা যায় ততটুকু কাজ করা। এখন পর্যন্ত মানুষ আমার কাছে মনে হচ্ছে যে স্যাটিসফাইড, ওয়াচ করছে যে আমার এই জিনিসগুলো কন্টিনিউ করে কিনা। এই 4-5টা বিষয় যদি কন্টিনিউ করে, তাহলে এই দেশের মানুষ এক ধরনের সোশ্যাল ক্যাপিটাল আছে, সামাজিক সম্পদ আছে, এটা দিয়ে অন্যান্য ইস্যুগুলো মানুষ ম্যানেজ করে নিতে পারবে। নিশ্চয়ই সরকারও সামনের দিনগুলোতে এভাবেই হয়তো পরিকল্পনা করবে, কারণ সবার আগে বাংলাদেশ এবং সাধারণ মানুষের কথাই আসলে সরকার ভাববে, সেই আশায় আমরা রাখতে চাই। ধন্যবাদ অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। আবারও নিশ্চয়ই কথা হবে আপনার সাথে, নানা বিষয়গুলো রয়েই গেছে। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। থাকবেন একাত্তরের সাথে।